13 জুন খুলছে স্কুল কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী। উড়িষ্যা উপকূল তছনছ করে ঝাড়খণ্ডে যাচ্ছে দুর্বল ইয়াস। অনুমতি ছাড়া ইসরায়েল গেলে শাস্তি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ, স্টেরয়েড ব্যবহারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এটি নিউজ দেখছেন, নিউজ এট 8 এর সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। আগামী 13 জুন স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 12 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান ছুটি। বিশ্ববিদ্যালয় খোলা হবে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর। এবছরের মতো 2022 সালেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। রিওপেনিং গাইডলাইন তৈরি করে প্রয়োজনীয় প্রস্তুতি নেবার পরেও করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা থেকে পিছিয়ে যায় সরকার। কয়েক দফায় 29 মে পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ। বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান, 12 জুন ছুটি শেষেই স্কুল কলেজ খুলে দিতে চায় সরকার। পরিস্থিতি বিবেচনা এবং করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান 13 জুন থেকে খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি যে পরিস্থিতি আরো অনুকূলে যাবে। যদি ভিন্ন কিছু হয় বা ব্যত্যয় ঘটে, তখন অবশ্যই পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমাদেরকে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্কুল কলেজ খুললেও স্বাভাবিক নিয়মে ক্লাস হবে না। শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহে 6 দিন ক্লাস করবে, বাকিরা আরো কম। 21 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তারা পুরো 6 দিন ক্লাস করবেন। যারা 22 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তাদেরটাও আমরা চেষ্টা করব 6 দিনই যদি করানো সম্ভব হয়। আর বাকি যারা থাকবেন তাদের শুরুতে তারা সপ্তাহে 1 দিন আসবেন, তারপরে ক্রমাগত তাদেরটা বাড়িয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, এবং পরিস্থিতি তারপরে স্বাভাবিক হয়ে আসলে একেবারে পূর্ণাঙ্গভাবেই আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে। তবে স্কুল কলেজের সাথে একই সময় খুলবে না বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। টিকা দেওয়ার কাজটি শিগগিরই শুরু করা যাবে আশা শিক্ষামন্ত্রীর। এর আগে অনলাইনে পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন যে টিকা আমরা পাচ্ছি সেই টিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদেরকে দেবার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিতে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। ব্রিফিং এ জানানো হয়, চলতি বছর এসএসসি বা এইচএসসি তে অটো পাসের কোনো পরিকল্পনা এখনো নেই সরকারের। আগামী বছরও এই দুটি পরীক্ষার সিলেবাস হবে সংক্ষিপ্ত, জানান ডক্টর দীপুমণি। যে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে 60 দিন এবং 84 দিন ক্লাস করে তারপরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2022 সালের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। এসএসসি এবং এইচএসসির জন্য যথাক্রমে 150 এবং 180 কর্মদিবস হিসেব করে এই সিলেবাস দুটো তৈরি করা হয়েছে। করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের খবর। শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। উড়িষ্যা উপকূল অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দীঘার কয়েকটি শহর পানির নিচে তলিয়ে গেছে। গৃহহীন কয়েক হাজার মানুষ। প্রাণহানি হয়েছে 3 জনের। বুধবার সকালে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। এ সময় বাতাসের গতিবেগ ছিল 140 থেকে 155 কিলোমিটার পর্যন্ত। উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর ও কেন্দ্রপাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে এসব এলাকা, গাছ উপড়ে পড়েছে, বিধ্বস্ত হয়েছে বহু কাঁচাপাকা ঘরবাড়ি। উপকূল এলাকা থেকে কয়েক লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেয় হতাহত নেই বললেই চলে, তবে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
স্থলভাগে আছড়ে পড়ায় শক্তি হারিয়েছে ইয়াস। তবে ধীরে ধীরে এটি উড়িষ্যার বালেশ্বর অতিক্রম করছে। রাতের মধ্যে শক্তি হারিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবার কথা বলছে ভারতের আবহাওয়া বিভাগ। ধীরে ধীরে আরও উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা রয়েছে ইয়াসের। তারপর আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। ঝাড়খণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় জেলা শহর পূর্ব ও পশ্চিম সিংভূম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের আঘাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দীঘার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। মূল শহর ও বাজার এলাকা 5 থেকে 6 ফুট পানির নিচে। বেশিরভাগ বাসিন্দা গ্রাম ছেড়ে ঠাঁই নিয়েছেন ত্রাণ শিবিরে। প্লাবিত হয়েছে সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা। কলকাতাতেও হালকা বৃষ্টি ছাড়া ঝড়ের তেমন প্রভাব পড়েনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন 15 লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। 3 লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে 137টি বাঁধ। পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত বাসিন্দাদের ঘরে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 10 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি ছিল সরকারের। তবে এটি আঘাত হেনেছে প্রতিবেশী দেশ ভারতের উপকূলে। বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশ। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত থাকা। অতীত ইতিহাস এমনই, তাই ব্যাপক কৌতূহল জাগিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াসও। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের অন্যতম আলোচিত ঘূর্ণিঝড় ইয়াস। অবশেষে বুধবার ভারতের সময় সকাল 9টার কিছু পর এই ঘূর্ণিঝড় উড়িষ্যায় আছড়ে পড়ে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 155 কিলোমিটার। তবে আবহাওয়া অফিসের স্বস্তি, ইয়াসের শঙ্কামুক্ত দেশ। বাংলাদেশে এটি আসবে না, কেন্দ্রটি ভারতের দিকে যাচ্ছে এবং এটি ঘুরে বাংলাদেশে আসার কোনো আসবেই না, সম্ভাবনা বলছি না, বাংলাদেশে এটি আসবে না। ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হওয়ার সাথে ভারী বৃষ্টি হয়েছে। জোয়ারের পানির উচ্চতা বেশি হওয়ায় এরই মধ্যে নিম্নাঞ্চলের কোনো কোনো এলাকা প্লাবিত হয়েছে। তবে ইয়াসের কারণে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় 9টি জেলা 27টি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে 16,500 শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট সংশ্লিষ্ট জেলা প্রশাসনগণের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। এদিকে ঘূর্ণিঝড়ে তাৎক্ষণিক ক্ষতি না হলেও উপকূলের নদীগুলোতে 2-3 ফুট উঁচু ঢেউ চলছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে পানিও বেড়েছে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ইসরায়েল বিতর্ক। ভ্রমণ নিষিদ্ধের তালিকায় ইসরায়েলের নাম না থাকলেও অনুমতি ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারী কেউ দেশটিতে যেতে পারবেন না, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে মানবিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের সময় কথা বলেন তিনি। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনে অন্তত 232 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 2000, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনিদের চিকিৎসায় 40 লাখ টাকা মূল্যের ঔষধ সামগ্রীর উপহার দেয় বাংলাদেশ সরকার। এ অনুষ্ঠানে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ তুলে দেওয়ার প্রসঙ্গটিও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী এর জবাব দেন, যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি। অন্যভাবে যদি কেউ যায় আমাদের আইনে তার পানিশমেন্ট হবে। এদিকে বিকেলে বারিধারার ফিলিস্তিন দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের কাছে ঔষধ ও চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। এ সময় বিএনপি মহাসচিব পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ তুলে নেওয়াতে ক্ষোভ প্রকাশ করেন। তারা একটি জাস্ট ওয়ার, একটা ন্যায়সঙ্গত লড়াই করছে তারা তাদের নিজস্ব ভূমির জন্যে। সেই সময় দুঃখজনকভাবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের উপর থেকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি। অন্যদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করে প্যালেস্টাইন সমস্যা কোথায় মানবতা শীর্ষক এক ওয়েবিনার আলোচনার। এতে বক্তারা বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে এই সমস্যাটি সমাধান হচ্ছে না। UN was actually, I call it a venue of this problem in terms of creation of the problem and also in terms of a big player till 1948. And then when the war broke out, 1948 war that I'm referring to,
UN was pushed out, sidelined by the big four major powers, who decided that the whole issue would be controlled by them, not by the UN. অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের এখনো দৃঢ় সমর্থন আছে। Bangladesh also welcomed International Criminal Court's decision to open an investigation into Israel's crimes against the Palestinian people. আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,458-তে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 486টি পরীক্ষাগারে 16,434 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 1,497 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে শনাক্তের হার 9.11%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,93,693। বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,056 জন। এ নিয়ে মোট সুস্থ 7,33,866 জন। করোনা ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ থেকে বাঁচতে স্টেরয়েড ব্যবহারে সতর্কতার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে এই ছত্রাকের সংক্রমণ মহামারীতে রূপ নেওয়ায় সীমান্তে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন তারা। ওটা আরেকটা সমস্যা, বাংলাদেশেও কিছু পাওয়া গেছে। বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্যে কৌতূহল এবং উদ্বেগ বেড়েছে। এরই মাঝে 3 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সেই রিপোর্ট আসার আগে চলছে নানা বিশ্লেষণ। করোনামুক্ত হলে নতুন করে অনেক সমস্যা দেখা দিতে পারে। এরই একটি ফাঙ্গাল ইনফেকশন। করোনা ভাইরাসের কারণে যখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তখন সেই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন। এই বিরল ছত্রাকে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার 50%-এর বেশি। যাদের ডায়াবেটিস, কোনো ইমপ্ল্যান্টেশন, ক্যান্সার অথবা অনেক দিন ধরে যারা স্টেরয়েড থেরাপিতে থাকে, এই অর্গানিজমটা সাধারণত মাটিতে, আমাদের পরিবেশেই থাকে, মাটিতে, বাতাসে, পানিতে অথবা গাছপালাতে। সেখান থেকে ওরা বিভিন্নভাবে আমাদেরকে ইনফেক্ট করে। কোভিড স্পেসিফিক কিছু না, আমার যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে সেখানে ফাঙ্গাসের আক্রমণ ইন জেনারেল বেড়ে যায়। এই ক্ষেত্রে যেহেতু এটা শ্বাসনালীর দিক থেকে যায়, এটা ফুড থেকেও যেতে পারে, খাবার দিয়েও যেতে পারে, ঔষধের সঙ্গেও যেতে পারে। এর রুট কিন্তু শুধু না, কিন্তু বিশেষভাবে নাক এবং সাইনাস, এখানে সে বেশি বাসা বাঁধে, তার রিসেপ্টর রয়েছে। করোনায় যেসব রোগী আইসিইউতে যান তাদের অনেক সময় স্টেরয়েড দিতে হয়, কিন্তু সমস্যা হলো এই স্টেরয়েডই পরে কারো কারো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। স্টেরয়েডের ট্রিটমেন্ট একটা খুব স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, খুবই মিরাকল ফল দেয়, কিন্তু ওই মিরাকল দেখে আবার যখন তখন আর্লি স্টেজে স্টেরয়েড একটা কমন রুটিনে পরিণত হয়েছে, সেইটি বিপজ্জনক করে ফেলবে। ভারতে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার এই রোগের প্রাদুর্ভাবের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশে এই ছত্রাক আগে থেকে থাকলেও এর সংক্রমণ খুবই বিরল। তবে রক্ত, চামড়া, মুখ, নখ সহ শরীরে বিভিন্ন জায়গায় ব্ল্যাক ফাঙ্গাল সংক্রমণ হতে পারে, যা রক্ত পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। সে কিন্তু সবসময় আমার দেহে আসছে, এমনি সময় সবসময় আমার দেহে ফাঙ্গাস আসছে, কিন্তু যখন প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তখন কিন্তু আমার দেহকে কাবু করতে পারে না, কিন্তু যেই মুহূর্তে আমাকে দুর্বল পাই সেই মুহূর্তে কাবু করে। করোনার জন্য আমাদের যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা যদি আমরা নিতে পারি বা করোনাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই ফাঙ্গাস ইনফেকশন থেকেও প্রিভেন্টেড হতে পারে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। বুধবার দুপুরে সাপ্তাহিক বুলেটিনে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী সব টিকা না আসায় প্রায় 15 লাখ দ্বিতীয় ডোজ প্রত্যাশীকেও ধৈর্য ধরতেও অনুরোধ করেন তিনি।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস আছে, তাদের বেলাতে এই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সত্যিকার অর্থেই বিপদের কারণ হতে পারে। আমরা পরিস্থিতির দিকে গভীর পর্যবেক্ষণে রেখেছি। আমরা আশা করি যে এটি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। সংবাদে প্রকাশ হয়েছে যে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের রোগী পাওয়া গেছে। যতক্ষণ পর্যন্ত ল্যাবরেটরি সমস্ত পরীক্ষা, কালচার সেন্সিটিভিটি, এই সমস্ত পরীক্ষা থেকে নিশ্চিত করে এই ফলাফলগুলো আমাদের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা যদি একটুখানি অপেক্ষা করি, তথ্য উপাত্ত হাতে পেয়ে সবাইকে জানাই, তাহলে বোধহয় এক ধরনের আমি বলবো যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় না। এই জায়গাতে আমরা সবাইকে পরস্পরকে সহযোগিতা করা উচিত। তবে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস উদ্বেগের কারণ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনও স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা, অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি আবারও অনুরোধ করছি। বুদ্ধ পূর্ণিমা, স্বাস্থ্যবিধি মেনে বিনম্র শ্রদ্ধা আর ভক্তিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ নানা বাঁকের জন্ম দিয়েছে পূর্ণিমা। বৈশাখের পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিপ্রাপ্তি ও নির্বাণ লাভ। এই তিন ঘটনার কারণেই বৈশাখী পূর্ণিমা সারা বিশ্বে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সব জীবের কল্যাণ ও সুখ কামনা করেছিলেন গৌতম বুদ্ধ। অহিংস পরম ধর্ম বুদ্ধের এই অমেয় বাণী আজও কল্যাণকামী মানুষকে, এই সমাজকে প্রভাবিত করছে নানাভাবে। আমরা যদি যার যার ধর্ম সুন্দরভাবে পালন করি, আমরা ধর্মই আমাদেরকে রক্ষা করবে। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এক প্রতীকী সমাবেশের আয়োজন করে। করোনার কারণে সংক্ষিপ্ত এই সমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেন সেখানে তারা কোনোভাবে সফল না হতে পারে। সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে যে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর অপচেষ্টা চালায়, সেটি সবসময় আমাদের সরকার কঠোর হস্তে দমন করেছে। বৈশাখের পূর্ণিমা তিথির এই পুণ্যোৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, সূচি বস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় মগ্ন হন। অর্চনার পাশাপাশি করেন পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ উপাসনা আর সমবেত প্রার্থনা। এবার করোনা মহামারী থেকে মুক্তির জন্য ছিল বিশেষ প্রার্থনা। এখন অতিমারি চলছে, সেখান থেকে যাতে মানুষ মুক্তি লাভ করতে পারে এবং দেশের সার্বিক কল্যাণ কামনায় আমরা প্রার্থনা করেছি। অতিমারি প্রকোপ থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে সাধারণ সুস্থ জীবন যাপন করতে পারি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। যা কাজ আছে সবকিছুই আমরা স্বাস্থ্যবিধি মেনেই করছি, আর সবার জন্য শুভকামনা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 8 সময় হলো বাইজিত স্টিল বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে, আন্তর্জাতিক বাজারে টিকতে সরকারের সহায়তা চান রপ্তানিকারকরা। অনলাইনে বিপুল মুনাফার প্রলোভনে প্রতারণা। জুন খুলছে স্কুল কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী।
উড়িষ্যা উপকূল তছনছ করে ঝাড়খণ্ডে যাচ্ছে দুর্বল ইয়াস। অনুমতি ছাড়া ইসরায়েল গেলে শাস্তি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ, স্টেরয়েড ব্যবহারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আবার আমন্ত্রণ জানাচ্ছি News@8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। দু একটি বিচ্ছিন্ন ঘটনায় সরকার ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব তৈরি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর 26তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মন্ত্রী। সকালে রঙিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লড়াই, ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধন এর প্রতিপাদ্য নিয়ে 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। অনুষ্ঠানে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। পরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তথ্যমন্ত্রী সহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। গণমাধ্যমের বিকাশ, অবাধ তথ্য প্রবাহ রাষ্ট্রের প্রয়োজনেই প্রয়োজন, এবং যেই সমাজে বহুমাত্রিক সমাজে সমালোচনা থাকবে না সেই সমাজ এগিয়ে যেতে পারে না। আমরা একটি বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজে বসবাস করি। সেই কারণে আমরা মনে করি যে লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা অবশ্যই থাকা প্রয়োজন। সেই কারণেই গণমাধ্যমের কল্যাণে আমাদের সরকার অনেক কাজ করে। মাঝে মধ্যে দু একটি ছিটে ফোটা ঘটনা সাংবাদিকদের সাথে আমাদের যে আন্তরিকতা, যে সম্পর্ক, সেটি বিনষ্ট হতে পারে না। ফ্লাইট চালুর শঙ্কা কাটলেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনের হোটেল বুকিং জটিলতায় পড়েছেন সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা। মাঝে কয়েক দফায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকরা চাকরি নিয়ে শঙ্কায় পড়েন। নতুন করে ফ্লাইট চালু হওয়ায় শঙ্কা কাটতে শুরু করলেও সৌদি শর্তে কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেল বুকিং নিয়ে তৈরি হয় নতুন জটিলতা। যেদিন ফ্লাইট সেদিনই হোটেল বুকিং দেওয়ার নিয়মে জটিলতা আরও বাড়ে। দীর্ঘ অপেক্ষা শেষেও অনেকের ফ্লাইট বাতিল করতে হয়। টিকিট থাকার পরও তাই ফ্লাইট পাচ্ছেন না অনেকেই। ভিসার মেয়াদ শেষ হতে চলায় আদৌ যেতে পারবেন কিনা সে শঙ্কাও রয়েছে। যেসব শিল্প কারখানা নদীর পানি এবং পরিবেশ দূষণ করছে তাদের ইটিপি স্থাপন এবং পরিবেশ দূষণ বন্ধের নির্দেশ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে গাজীপুরের চক্রবর্তী এলাকায় 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহ 25 নেতাকর্মীর বিরুদ্ধে কারখানা মালিকদের মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। বলেছি তারা যেন দ্রুত তাদের ডাইং এর পানি যেন তারা ইটিপি ব্যবহার করে, প্রত্যেক ইন্ডাস্ট্রি তারা যেন ইটিপিটা ব্যবহার করে, এবং এলাকা যারা এবং ইন্ডাস্ট্রি যারা যেখানে যে দখল করেছে তারা যেন নিজ দায়িত্বে ছেড়ে দেয়। না হলে আমাদের আইনগত যে ব্যবস্থা আছে আমরা সরকারিভাবে সেই আইন অনুযায়ী জিনিসটা আমাদেরকে উচ্ছেদ করে দেব। বাংলাদেশের 50 বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $50 বিলিয়ন। মহামারী করোনার ধাক্কায় বিশ্ববাজারে টিকে থাকাই এখন অন্যতম চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় নতুন বাজেটে রপ্তানি খাতে ভর্তুকিও বেড়েছে। তবে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী সহায়তা চান রপ্তানিকারকরা। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। 50 বছরের বাংলাদেশে বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং এ দেশের অর্থনীতির চেহারা পুরো বদলে দিয়েছে রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের এপ্রিলে রপ্তানি আয় বেড়ে $3.13 বিলিয়ন দাঁড়ালেও করোনার ধাক্কায় মন্দা এখনো কাটেনি। নতুন অর্থ বছরের বাজেটে তাই রপ্তানি খাতে ভর্তুকি বাবদ সরকার বরাদ্দ দিচ্ছে 7,350 কোটি টাকা। রপ্তানিমুখী শিল্প অবশ্যই তার যে গড়া বাজার, সেই বাজারটাকে এবং আমাদের যে অংশীদারিত্ব সেইটাকে ধরে রাখতে হবে। আমাদের এখন মূল চ্যালেঞ্জই কিন্তু প্রাইস। সরকার যে প্রণোদনাগুলো আমাদের দিচ্ছেন, যে নীতি সহায়তা দিচ্ছেন, তাছাড়াও
আমাদের আরও কিছু সহযোগিতা এই বাজেটে কিন্তু প্রয়োজন হবে। এই মুহূর্তে একটা সোর্স ট্যাক্স নেওয়া হয়, সো সোর্স ট্যাক্সটা আমরা 0.5 থেকে 0.25-এর কথা আমরা বলেছি। আমাদের এখানে যে ইনসেন্টিভটা আছে, ইনসেন্টিভের উপরে আবার 10% করে একটা ট্যাক্স কেটে নেওয়া হয়, সেইটা যেন আমাদের এখানে 3%-এ আনা হয়, সেটা আমরা বলেছি। 2018-19 অর্থ বছরে পোশাক খাতের রপ্তানি ছিল $3,413 কোটি। করোনার কারণে গত অর্থ বছর রপ্তানি কিছুটা কমে $2,794 কোটি নেমে আসে। প্রি কোভিডের সাথে আমাদের কিন্তু এখনো 9%-এর নেগেটিভ গ্রোথ আছে। হ্যাঁ, গত বছরের সাথে আমাদের 6% পজিটিভ গ্রোথ আছে, বাট এইটা কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ না। এখনো আমরা আমাদের আগের জায়গায় ফিরে আসতে পারি না। বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের 4টি খাতে গভীর সম্পর্ক রয়েছে: বৈদেশিক সাহায্য, রপ্তানি খাত কেন্দ্রিক বৈদেশিক বাণিজ্য, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও প্রবাসী রেমিটেন্স আয়। কিন্তু করোনা মহামারীর কারণে আগামীতে এই 4 খাতেই ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। আলটিমেটলি ইনভেস্টমেন্ট হলে নতুন এমপ্লয়মেন্ট হবে, নতুন এমপ্লয়মেন্ট হলে কিন্তু সরকার কিন্তু ট্যাক্স পাবে, বিকজ যখনই বিজনেস হবে আমাদের এই বিজনেসের মাধ্যমে কিন্তু অনেক অন্যান্য বিজনেস জেনারেট হয়। বাজেটে কিন্তু প্রায় শতাধিক অর্থনৈতিক অঞ্চল পাশ হয়েছে, কিছু সরকারিভাবে, কিছু বেসরকারি। সেগুলো কাজ চলমান। কোভিড-19-এর কারণে হয়তো কিছু স্লো হয়েছে। আমি মনে করি এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া উচিত, যে আমাদের খাতওয়ারি সরকার যেগুলো করছেন এবং বেসরকার যারাই করছেন তাদেরকে উইথ ইনফ্রাস্ট্রাকচার ইমিডিয়েট কিছু প্রায়োরিটি ভিত্তিতে কিন্তু ইকোনমিক জোনগুলোকে রেডি করা। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। 3 লাখ টাকা বিনিয়োগ করলেই মাসিক আয় 50,000 থেকে 1.5 লাখ টাকা। চাকরির পাশাপাশি তাই অনেকেই বিনিয়োগ করেন, কিন্তু 2-3 মাস পরেই বুঝতে পারেন তারা প্রতারকের পাল্লায় পড়েছেন। পাওনা টাকা ফেরত চাইলে টাকার বদলে মেলে হুমকি, জানাচ্ছেন সাব্বির আহমেদ। নদীপথে দেশের বিভিন্ন জেলায় ভ্রমণের প্ল্যাটফর্ম লঞ্চ ভেসেল ফাইন্ডার্স বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন ছিলেন জাকারিয়া পারভেজ। ঘুরতে গিয়ে মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলতেন তিনি। শুরুতে তাদের পেছনে টাকা খরচ করতেন। একসময় তাদেরকে অনলাইনে লাভজনক ব্যবসার অফার দিতেন। যাদের টাকা পয়সা আছে এমন ব্যক্তিকে টার্গেট করে প্রতিনিয়ত চলত ব্যবসায় বিনিয়োগের অফার। আর এই কাজে জাকারিয়া পারভেজের সহায়ক হিসেবে থাকতেন জাহিদ ইবনে জাহান ও সোহরাব হোসেন। জাকারিয়ার সঙ্গে ব্যবসা করে তারাও মাসে 50,000 টাকা আয় করছেন এ কথা বলে মানুষের মাঝে বিশ্বাস তৈরি করতেন তারা। তাদেরকে বিশ্বাস করে 3 লক্ষ টাকা দিই আমি সাইট তৈরি করার জন্য। তো টাকা ধর 3-4 মাস হয়ে যায়, কিন্তু তারা আমাকে সাইট বুঝায় দেয় না। আমাকে বলছিল টাকা ধর 1 মাসের মধ্যে আমাকে সাইটটা বুঝাই দেবে, কিন্তু তাকে ফোন দিই, ফোন ধরে না। উনি বলছে ভাই আপনার সাইট হ্যাকিংয়ের শিকার হইতেছে, হ্যাকিং আসতেছে, প্লাগইন লাগবে, তারপর গুগলে প্রমোশন করতে হবে, লাইভ করতে হবে। এই ফাঁদে পা দিয়ে এক চিকিৎসক 2টি FDR ভেঙে 30 লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ নিয়ে সংসারে শুরু হয় অশান্তি। তাকে টাকা তো দেয়া হয়নি, উল্টো নানাবিধ হুমকি দেয়া হয়েছে। বাকি ভুক্তভোগীদের মধ্যে অনেকেই দিয়েছেন 3 থেকে 3.5 লাখ টাকা। লেখা থাকে যায় এত সেল এত কমিশন, তার মানে আমার বুঝাইলো যে এটা আপনার সাইড থেকে বিক্রি হয়েছে আর আপনি কমিশনটা এত পাচ্ছেন। তো কমিশনের টাকা চাইতে গেলে যে এই পরিমাণ হইলে পরে আপনার টাকাটা উঠানো যাবে। 50 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি প্লেট মার্কেটিং জেনুইনভাবে করতে পারে। আমি 3 লাখ টাকা ইনভেস্ট করছি আর 30,000 টাকা উনি দান নিছে, সেটা হচ্ছে ওনার বাগ্নির অপারেশনের জন্য। গোয়েন্দারা বলছেন প্রতারকরা প্রথমে টার্গেট করা মানুষের আস্থা অর্জন করে, পরে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। বিশ্বের নামি দামি যে ব্র্যান্ড অ্যামাজন, এবে এদের সাথে অ্যাফিলিয়েট ব্যবসা, যে ব্যবসায় তারা পুঁজি খাটালে তারা মানে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, এই লোভে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে। এবং তার প্রতারণা হিসেবে তারা প্রথম তাদেরকে ওই মানে ডোমিন ক্রয় করার কথা বলে। যেমন সে প্রথম নিজে একটা কিছু ডলার দিয়ে একটা ডোমিন ক্রয় করে এবং অন্যান্যদের বলে যে আপনারা ডোমিন ক্রয় করেন, নতুন নতুন ডোমিন ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইটের র্যাঙ্কিং সার্ভিসের কথা বলে মানুষের কাছে টাকা নেয়। কিন্তু দেখা গেল সে 42টা ডোমিন ক্রয় করছে, পুরোটাই ভুয়া। একটা অভিনয়কে প্রতারণা করে প্রায় কোটি টাকার মতো তাদের কাছে আত্মসাৎ করে। শর্টকাট সময়ে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের চটকদার অফার পাওয়া যায়। তাই এসব ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান গোয়েন্দাদের। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।
রাজধানী দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে 6 খণ্ড করা মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় আজহারের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 10 দিন করে রিমান্ডে আবেদন জানালেন। বিচারক বেগম নিভানা খায়ের জেসি তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দক্ষিণখানের সর্দার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে এবং সন্ধ্যায় রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নিহত আজহারের স্ত্রী আসমা আক্তারকে গ্রেফতার করে র্যাব। পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে আজহারকে খুন করা হয় বলছে র্যাব। গোপন সিম এবং সেট দিয়ে তারা নিয়মিত মোবাইলে সরপরামর্শের মাধ্যমে তারা একটি পরিকল্পনা করে কিভাবে ভিকটিম আজহারকে হত্যা করা যায়। গত 20 তারিখে যখন আজহারকে আব্দুর রহমান কুপিয়ে হত্যা করে, ঘটনার পূর্বে এবং কুপিয়ে হত্যা করার পরেও আসমা আক্তারের সাথে আসামি আব্দুর রহমান ঘটনাটা কিভাবে সংঘটিত করেছে সম্পর্কে বিস্তারিত আলাপ করে। বিক্রি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধারের পর তার চিকিৎসার সব দায়িত্ব নিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নবজাতকটিকে উদ্ধারের খবর গত 24 মে এটি নিউজে প্রচারিত হয়। বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আইনি সহযোগিতা ও অভিযুক্ত ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত 17 মে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি সাভারের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে 7.5 মাসের গর্ভবতী স্ত্রী শিখা বেগমকে ভর্তি করেন। আলট্রাসনোগ্রাম করে ওই দিন চিকিৎসক জানান পেটে শিশুটি উল্টো হয়ে থাকায় মা ও শিশু জীবন বিপন্ন। এরপর ক্লিনিক কর্তৃপক্ষ তাদের একটি বাড়িতে নিয়ে গেলে সেখানে কন্যা সন্তানের জন্ম দেন শিখা। শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে চিকিৎসক নবজাতকটিকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং গ্রেফতার করে ক্লিনিক মালিক ও চিকিৎসক সহ 5 জনকে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নিষেধাজ্ঞা কাটিয়ে 7 বছর পর ইউরোপের বাজারে আবারও পান রপ্তানি করছে বাংলাদেশ। বুধবার সকালে রাজধানীর শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউসে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রথম চালানে 53 মেট্রিক টন পান রপ্তানির উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। স্যালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়ায় 2014 সালে বাংলাদেশ থেকে পান আমদানি নিষিদ্ধ করে দেয় ইউকে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। এবার রপ্তানি করা পানের 50% ইউরোপে পরীক্ষা করে অনুমোদন নিতে হবে এবং কয়েকটি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। পুষ্টিসম্মত ও নিরাপদ খাবার আমাদের জন্য এবং রপ্তানির জন্য। দ্বিতীয়ত হলো কৃষিকে আধুনিকীকরণ করা, বাণিজ্যিকীকরণ করা। আধুনিক এবং যান্ত্রিকীকরণ, আমরা যান্ত্রিকীকরণ করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে কৃষির একটা অনন্য ভূমিকা থাকবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুষ্টিয়ায় এবছর লিচুর ফলন কম হলেও চাহিদা বেশি হওয়ায় বাজারে দাম বেশি, তাই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন বাগান মালিকরা। কুষ্টিয়ায় এবার 251 হেক্টর জমিতে বোম্বাই সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে, যা থেকে অন্তত 2000 মেট্রিক টন ফল উৎপাদনের আশা করা হচ্ছে। এবছর লিচুর ফলন কম, তবে চাহিদা অনেক বেশি, তাই বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। বাজারের চেয়ে দাম কম হওয়ায় টাটকা ও সুস্বাদু লিচু পেতে বাগানেই ভিড় করছেন অনেক ক্রেতা। আর একবার নিচ্ছে বায়াজিদ স্টিল বিরতির পর যা থাকছে। 16 জুন জেনেভায় বাইডেন পুতিন প্রথম বৈঠক। ইউরোপা লিগের শিরোপা লড়াই আজ।
আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের আরও কিছু খবর। ভারতে নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। দেশটিতে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে 11,717 জন, যাদের মধ্যে বেশিরভাগই গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের। ব্ল্যাক ফাঙ্গাসে 220 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্ল্যাক ফাঙ্গাসকে গত সপ্তাহে মহামারী হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই রোগে নাকের ওপর কালচে দাগ, ঝাপসা দেখা, একটিকে দুটো দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়, কফের সঙ্গে রক্তও যেতে পারে। চিকিৎসা বেশ ব্যয়বহুল, ওষুধের সংকটও রয়েছে। এটি মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রোগীদের নাক, চোখ, এমনকি তাদের চোয়াল অপারেশন করে বাদ দিতে হতে পারে। করোনা আক্রান্ত রোগীরা বেশি দিন আইসিইউতে থাকলে এবং তাদের উপর স্টেরয়েড ব্যবহার বেশি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের অবস্থায় দ্রুত খারাপের দিকে যায়। এছাড়া ডায়াবেটিস ও ক্যান্সার আক্রান্তদের ঝুঁকিও সবচেয়ে বেশি। ময়লা পানিযুক্ত অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার এবং 2-3 সপ্তাহের পুরনো অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারের ফলেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। সংক্রমিত প্রায় 50% মানুষ মারা যাচ্ছেন। প্রথমবারের মতো মুখোমুখি বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে আগামী 16 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের পূর্বাভাস এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুই নেতা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। সাম্প্রতিককালে সাইবার আক্রমণ সহ বিভিন্ন বিষয়ে মস্কোকে দোষারোপ করেছে ওয়াশিংটন। এমনকি যুক্তরাষ্ট্র হ্যাকিংয়ের অভিযোগ এনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রুশ কূটনীতিকদের বহিষ্কারও করেছে। পাশাপাশি ক্রেমলিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকেও গ্রেফতার করায় মস্কোর ব্যাপক সমালোচনা করে আসছে মার্কিনিরা। এই বৈঠকের আগে G7 ও ন্যাটো সম্মেলনে অংশ নেবেন বাইডেন। ক্লেমন স্পোর্টস নিউজ। ইউরোপা লিগের ফাইনালে আজ ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময়ের রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এ নিয়ে আজবার ইউরোপা লিগের ফাইনালে উঠল ম্যান ইউ। লিভারপুলের পর ইংলিশ ক্লাব হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। আগের 7 ফাইনালের মধ্যে 5 বার শিরোপা জিতেছে রেড ডেভিলরা। লিগ জিততে না পারলেও টেবিলের 2 থেকে মৌসুম শেষ করেছে ম্যান ইউ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত তাদের। ম্যান ইউর কোচ হিসেবে এখনো কোনো ট্রফি জেতা হয়নি উলে গানার সোলশারের। তাই ইউরোপা লিগ জিততে মুখিয়ে এই কোচ, কিন্তু কাজটা মোটেও সহজ হবে না, কেননা প্রতিপক্ষ ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরি কোচ হিসেবে সফল ইউরোপা লিগে। তার অধীনে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে খেলবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। লা লিগায় 7ম স্থানে থেকে মৌসুম শেষ করেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা হয়নি তাদের, তাই ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগও নিশ্চিত করতে চাইবে ভিয়ারিয়াল। In the middle of the park where they're almost, chosen for majority of the. প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, আর 8 ধাপ এগিয়ে মুস্তাফিজের অবস্থান হয়েছে নবম। চলমান ওয়ানডে সিরিজ শুরুর আগে 4 থেকে 5-এ নেমে গিয়েছিলেন মিরাজ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 2 ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স আবার উন্নতির পথে ফিরে এনেছে তাকে। প্রথম ম্যাচে 30 রানে নেন 4 উইকেট, দ্বিতীয় ম্যাচে তার শিকার 3টি। এমন পারফরমেন্সে 3 ধাপে গিয়ে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিরাজ। এদিকে 2 ম্যাচে 6 উইকেট নিয়ে র্যাঙ্কিং উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও। তার বর্তমান অবস্থান নবম। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 13 জুন খুলছে স্কুল কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী। উড়িষ্যা উপকূল তছনছ করে ঝাড়খণ্ডে যাচ্ছে দুর্বল ইয়াস। অনুমতি ছাড়া ইসরায়েল গেলে শাস্তি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ,
স্টেরয়েড ব্যবহারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আন্তর্জাতিক বাজারে টিকতে সরকারের সহায়তা চান রপ্তানিকারকরা। অনলাইনে বিপুল মুনাফার প্রলোভনে প্রতারণা। 16 জুন জেনেভায় বাইডেন পুতিন প্রথম বৈঠক। এবং ইউরোপা লিগের শিরোপা লড়াই আজ। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্ট্যাটাস প্রেস এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।